জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা সাড়ম্বরে উদযাপিত হচ্ছে সারা দেশে। ইস্পাত নগরী দুর্গাপুরেও প্রবল উদ্দীপনা ও আনন্দের সাথে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। সে উপলক্ষে বুধবার দুপুরে দুর্গাপুরের রাজেন্দ্র প্রসাদ রোডে অবস্থিত সুপ্রসিদ্ধ জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে সস্ত্রীক হাজির হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে গিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল সেই বিতর্কের এদিন পরিসমাপ্তি ঘটালেন তিনি। সাফ জানালেন, আমাকে নিয়ে দলের কোনো সমস্যা নেই, তবে কিছু কিছু লোকের সমস্যা আছে, তাতে অবশ্য আমার কোনো সমস্যা নেই। বুধবার দুপুরে জগন্নাথ মন্দিরের মন্ত্র রীতিনীতি ও উপাচার মেনে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে স্নান করান সস্ত্রীক দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন দুর্গাপুরের পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই, বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলি সহ অন্যান্য দলীয় কর্মীরা। প্রভুকে দর্শন করতে মন্দিরে এসে সস্ত্রীক দিলীপ ঘোষকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ভবনে মন্দিরে উপস্থিত ভক্তরা। স্বভাবতই প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতিকে কাছে পেয়ে দীঘার জগন্নাথ মন্দিরের বিতর্কের প্রসঙ্গ উঠতেই সমহিমায় দিলীপ ঘোষ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কালকে যে প্রস্তাব হয়েছে সেনাবাহিনীকে করা হয়েছে, কিন্তু সিঁদুর নাম বাদ দেওয়া হয়েছে, সেদিকে 26-এর কথা মাথায় রেখে দেখুন, পশ্চিমবাংলায় যে সরকার চলছে, যে পার্টির সরকার চলছে, তাদের আইন কানুন সব আলাদা। ওরা ভারতের সঙ্গে কম, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বেশি আছে। তাদের ব্যবহার সেরকমই থাকে, সব ব্যবহারকেই তারা বিরোধিতা করে। সংবিধানকে মানে না যারা, সুপ্রিম কোর্টকে মানে না, সংসদকে মানে না, তাদের কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না। সবকিছুকে বিকৃতি করা, সবকিছুকে আর নিজের মতো নাম দিয়ে দেওয়া, কেন্দ্রীয় প্রকল্প, এটা প্রথম থেকে আসে, এটাও তাই হয়েছে। ওই যে শামশেরগঞ্জ এবং দুরিয়ানে যে দাঙ্গা, পুলিশ মন্ত্রীর যে বয়ান, তিনি বলছেন বহিরাগত তত্ত্ব, কিন্তু পুলিশ যে রিপোর্ট চার্জশিট পেশ করেছে সেখানে কিন্তু 14 জনের নামে চার্জশিট, তারা সব স্থানীয় বাসিন্দা। কি বলবেন? দেখুন, ওখানকার যারা উত্তেজনা ছড়িয়েছে, ওদের 2 এমএলএ, ওদের নেতারা টিএমসির, তারাই মিছিল করেছে, তারাই উত্তেজনা ছড়িয়েছে। শান্তির নামে অশান্তি ওরাই বানিয়েছে, এটাই ওদের রাজনীতি। একটা সম্প্রদায়কে খেপিয়ে আর ভড়কে ভোট নেওয়া, এটাই রাজনীতি ওদের, সেটাই করেছে। পরিষ্কার ছিল। আমার বিদেশি যদি থাকে, বাইরের লোক যদি থাকে, তাকে ধরছে না কেন পুলিশ? 1-2কে ধরতে পারতো, 2-4টা এফআইআর হতে পারো, কিছু না। অনেকে অনেক কিছু বলে দূর থেকে, কিন্তু সরকার কি করে এরকম বলতে পারে? দায়িত্বশীল সরকার, তাদের দায়িত্ব সত্যিকারের দোষীকে সামনে নিয়ে আসা, আর যাদের দোষী মনে করে তারা স্থানীয় লোক। আর সবাই জানে, ভিডিওতেও আছে, একাধিকবার ওখানকার লোকেরাও বলছে, স্থানীয় লোকেরাই উৎপাত করেছে, যারা জানে তারা ভাঙাভাঙি করেছে, মন্দির ভেঙেছে, দোকান লুট করেছে, হিন্দুদেরকে হত্যা করেছে, সবই স্থানীয় লোকেরা করছে। আর তারা সব ক্রিমিনাল, তারা সব টিএমসির ছাতার তলায় আছে। বিএসএফকেও তো উত্তর দেখা হয়েছিল আপনার এই দাঙ্গার পিছনে, বিএসএফকেও দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী। বিএসএফ ঢুকেছিল বলে আমি তো ওখানে ফারাক্কাতেই বসেছিলাম সেদিন, আমার সামনেই হয়েছে সব। আমি রাত 9টা-10টার সময় ওখান থেকে পার হয়েছি, তখন আগুন জ্বলছিল। বিএসএফ কে আমরা ফোনাফোনি করি, বিএসএফ আসে বলে মানুষগুলো বাঁচে, নাহলে আরো মৃত্যু হতো, আর অনেক ক্ষয়ক্ষতি হতো। তো টিএমসির লোকেরা বোধহয় সেটা করতে পারেনি বলে, আরো ভয়ের পরিবেশ তৈরি করার ইচ্ছা ছিল পশ্চিমবাংলায়, পারেনি বলে সে বিএসএফ কে গালাগালি দেয়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে, তিনি পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর 3 নামে, উনি ডিপ্লোম্যাট প্রাক্তন, ওনার নামে একটা মিথ্যা বয়ান, মিথ্যা একটা সম্মানহানি করেছিলেন। দিল্লি হাইকোর্টে সেটা মামলা হয়, তাকে 50 লক্ষ টাকা সাকেত গোখলে ক্ষতিপূরণ করে দেয়, এবং তার রাজ্যসভার মাইনার একটা অংশ ওনার অ্যাকাউন্টে যাবে, স্ত্রী অ্যাকাউন্টে, এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে। এবং তিনি দিল্লি একটা পেপারে, আপনি দেখুন টিএমসির কালচার কি, ওই ধরনের যত লোক আছে যারা রীতিনীতি মানে না, সংবিধান কোড মানে না, তারাই টিএমসির সঙ্গে যুক্ত হয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টিএমসি গেছে, আর ওই ধরনের যেগুলো দেশ বিরোধী লোক, সংবিধান বিরোধী লোক, অসভ্য লোক, সেগুলোকে এক জায়গায় করে। পশ্চিমবাংলায় দেখুন কেষ্ট কি বলছে পুলিশ অফিসারের বিরুদ্ধে, অন্যান্য নেতারা মোদী সম্বন্ধে বা দেশের সরকার সম্বন্ধে, সেনা সম্বন্ধে কি ধরনের অসভ্য ধরনের কথাবার্তা। মমতা ব্যানার্জি নিজের বয়ান শুনুন, তো সেই পার্টির লোক আর কেমন হবে? সেখানে তো কম্পিটিশন, কে কত বিরোধীদেরকে, সম্মানীয় লোকদেরকে, সরকারকে, সেনাকে অপমান করতে পারবে, সে তত বড় নেতা হবে। রাজ্যসভার সংসদের এরকম বয়ান, এটা কি মনে হচ্ছে একটা সংসদীয়? আপনি যদি যাকে তাকে সংসদ বানিয়ে দেন, গুজরাটে বিজেপি করতে হবে তাই ধরে নিয়ে গেল, যে লোকটা জেল খাটায়, যারা মিথ্যাবাদী, তাকে আপনি আপনার মেজরিটি আছে বলে বানিয়ে দিচ্ছেন, তো তার কাছ থেকে আর কিছু আশা করা যায় না নতুন। এই ধরনের লোকেরা আজ রাজনীতিতে বেশি পরিমাণে আসছে, টিএমসি পুরো রাজনৈতিক কালচারটাকে প্রদূষিত করে দিচ্ছে। ইদানিং কালে কি পার্টি থেকে আপনাদের কোনো কর্মসূচি দেওয়া হচ্ছে না? আমি জানি না পার্টির কি কর্মসূচি হচ্ছে, এখন তো নির্বাচন চলছে, এখনো কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে, তখন নির্বাচনী কর্মসূচি বা রাজনীতি কর্মসূচি হবে। আমি তো গ্রামে গঞ্জে যাই, যখন যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি, তাদের মন মেজাজে খোঁজ খবর নিই। পার্টি
আমরা সবাই সাধারণ কর্মী, যাকে যে কাজ দেবো আমরা সেটা করব। আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ, কারণ এরা বেশিরভাগ সময়ই আমি যখন সভাপতি ছিলাম তারা পার্টিতে এসেছেন। বহু লোক কে কোথায় আছে খোঁজ খবরই না হয় না আজকাল, তো আমি খোঁজ খবর নেওয়ার জন্য যাই সব জায়গায়। দিলীপ ঘোষকে আমরা যেভাবে দেখেছি একেবারে ঝাঁঝালো বক্তব্য। দলকে সেই সমালোচনার পাল্টা জবাব দিলেন আপনি। পুজো মন্দির নিয়ে কোনো সমালোচনা, দল, রাজনীতি কিচ্ছু না। আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই। আমার বাড়ির সামনে ঠাকুরদার তৈরি করা শিব মন্দির আছে, প্রত্যেকদিন জল ঢালিয়ে ভুলেশ্বর ভগবান। তো আমার রক্তে আছে, আমার সংস্কারে আছে মন্দির, মঠ, আর ভারতবর্ষের প্রাণ হচ্ছে মঠ মন্দির। এইটা সেটা সুযোগ পেলে যে আজকে সংযোগবশত এসেছিলাম অন্য একটি প্রোগ্রামে দুর্গাপুরেতে, সেই সুযোগে জগন্নাথ মন্দির অনেকদিন পরে আসার সুযোগ হলো। আমি 25, 26, 28 বছর আগেও এখানে এসেছি। এইখানে উৎসবে সেই খিচুড়ি বিতরণ করা ইত্যাদি করেছি তখন সংঘের কাজের জন্য। আজকে করোনার সময় গত বছরও এখানে ছিলাম, তখন ইস্কনের মন্দিরে গেছিলাম। তো প্রভু যেখানে ডাকেন চলে যায়। এই সুযোগেই তো দীঘাতে গিয়ে সমালোচনা আমাকে করতে হয়েছিল। সমালোচনা যদি কেউ করে, এখানে পশ্চিমবঙ্গের সব জিনিস নিয়ে আলোচনা হয়, তাতে কিছু যায় আসে না। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে, আমি যাই যাব, ওই বাজ বিচার কার। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।